হওয়ার কথা ছিল ৮৭টিতে, তবে প্রথম দফায় নির্বাচন হলো ৭৮ উপজেলায়। ১০ উপজেলায় প্রতিদ্বন্দ্বীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। মোট ৫,৮৪৭টি কেন্দ্রের মধ্যে অনিয়মের অভিযোগে মাত্র ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে। সারা দেশে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, তবে বিএনপির অংশগ্রহণ না থাকায় ভোটের প্রতিদ্বন্দ্বিতা তেমন একটা ছিল না। আজকে আমাদের আলোচনার বিষয় উপজেলায় ভোট। আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। প্রথম পর্বে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সৌরভ হাবিব, জামালপুর থেকে শুভ্র মেহেদী এবং নাটোর থেকে পরিতোষ অধিকারী। সবাইকে স্বাগত জানাই আজকের মানচিত্রে। শুরুতে জামালপুর থেকে শুভ্র মেহেদী, আপনাকে দিয়ে শুরু করি। কেমন হলো নির্বাচন? ভোট গণনার কি অবস্থা? জুয়েল, সকাল ৮টা থেকেই কিন্তু জামালপুরের ৫টি উপজেলায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ৪টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এই মুহূর্তে আসলে ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে। তবে সকালে যে ভোট গ্রহণ শুরুর দিকে কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ বলতে গেলে ভালোই ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতিও আসলে কমে আসতে থাকে। থেমে থেমে ভোটাররা আসলে কেন্দ্রে আসছিলেন এবং ভোট দিচ্ছিলেন। এবং বলতে গেলে এই জামালপুরে যে ৫টি উপজেলা, সেই উপজেলায় কিন্তু আমরা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আসলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। বলতে গেলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই জামালপুরে সম্পন্ন হয়েছে এবং জামালপুরে যদিও প্রথম ধাপে ৭টি উপজেলা আসলে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, কিন্তু ইতিমধ্যে ৪টি উপজেলায় কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন। আর বাকি যে ৩ উপজেলা রয়েছে, ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা, এই ৩ উপজেলায় মূলত আসলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বাকি যে দুইটি উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবং এই ৫টি উপজেলায় কিন্তু উপজেলায় বলতে গেলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং এই ৫ উপজেলায় প্রার্থীরা ৮ জন চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। জুয়েল, শুভ্র, আপনাকে ধন্যবাদ। পরিতোষ অধিকারী, আমাদেরকে নাটোরের খবর জানাবেন। কি অবস্থা হলো আজকে নির্বাচনের? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো কিনা? জুয়েল, আপনি জানেন যে নাটোরে ৫টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি আজকে, কিন্তু গতকাল কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এখানে স্থানীয় সাংসদ, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বড়াইগ্রাম উপজেলা, সেখানকার স্থানীয় সাংসদ কিছুটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন, যার ফলে এখানকার ইওনো এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেখানে নৌকার বিরুদ্ধে আরেকটি স্বতন্ত্র প্রার্থী, তার সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সেই জায়গাতে কিছু লোক আহত হয়েছে। তাছাড়া আজকে নির্বাচনের সময়ে সকাল থেকে কিছু কিছু এলাকায় একটু উত্তেজনা বিরাজ করছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে সেটি প্রশমন করেছেন। সার্বিকভাবে গড় ভোট পড়ার হার মোটামুটি ৫০% হয়েছে। কোনো কোনো কেন্দ্রে ৬০-৬৫% ভোট পড়েছে, কোনো কেন্দ্রে ৪০% ভোট পড়েছে। এইরকম মিশ্রভাবে ভোট পড়তে দেখা গেছে। এমনিতে বিরোধী দল না থাকায় এখানে জনগণের অংশগ্রহণ খুব কম। যদিও এখানে যেখানটা আমি দাঁড়িয়ে আছি সেখানকার জনগণ অনেক অভিযোগ করে বলছিলেন যে এখানকার ভোট আমরা কেন দিব, কারণ এখানকার জনপ্রতিনিধিরা তাদের কথা রাখেন না, এখানকার রাস্তাঘাট কোনো কিছু করে দেন না, আমরা খুব ভুক্তভোগী হয়ে আছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তারপরেও এখানকার বেশিরভাগ লোকই ভোট প্রদান করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া সার্বিক পরিস্থিতি সবগুলো উপজেলাতেই ভালো বিরাজ করছে, যেহেতু ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। এই পর্যন্ত ছিল। আর নাটোর থেকে সর্বশেষ ভোটের খবর। পরিতোষ অধিকারী, আপনাকে ধন্যবাদ। সৌরভ হাবিব, রাজশাহীর খবর জানাবেন আমাদেরকে। নাটোরে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেটি আসলে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজশাহীতে যে কটা হলো নির্বাচন, সেখানে আসলে সংঘর্ষের ঘটনা আছে কিনা এবং এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা?
রাজশাহীর যে পরিস্থিতি বলা যায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। আসলে আমরা যেমন আশঙ্কা করেছিলাম এখানে বিভিন্ন উপজেলায় বিদ্রোহী প্রার্থী থাকার কারণে যেমন সংঘাত সংঘর্ষের আশঙ্কা ছিল, সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি, বড় ধরনের কোনো ঘটনা হয়নি, তারপরেও শান্তিপূর্ণভাবে হয়েছে। এছাড়া জানিয়ে রাখছি যে রাজশাহীর গোদাগাড়িতে একটি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে, সেখানে জাল ভোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই স্থগিতের ঘটনা ঘটে এবং সেখানে 3 জনকে আটকও করা হয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য উপজেলায় তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি আমরা। এবং মোটামুটি আমি রাজশাহীর চারঘাট উপজেলা, পুঠিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র কিন্তু আমি ঘুরেছি এবং ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল সকালের দিকে এবং সকালের পর ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। তারপরেও বলা যায় যে অন্যান্য নির্বাচনের যে তুলনামূলক কিছুটা কম ছিল ভোটার, তারপরেও এখানকার যারা সব শ্রেণীর মানুষ কিন্তু বলেছে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ কিন্তু কেউ করতে পারেনি। আমরা কিছু সাধারণ মানুষ আমার পেছনে আছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। ভোটের পরিবেশ কেমন ছিল, কেমন ভোট হলো? সুন্দর, মানে আমরা খুব শান্তি শৃঙ্খলভাবে ভোট দিতে পারছি, কোনো অসুবিধা হয়নি আমাদের ভোট দেওয়ার। আপনি কি মনে করেন? জি, খুব সুন্দর ভোট হয়েছে। এখানে সকাল 8টা থেকে আমি উপস্থিত ছিলাম, ভোট গ্রহণ শেষ পর্যন্ত আমি আছি। ভোট খুব ভালোভাবে এখানে সুষ্ঠুভাবে। ধন্যবাদ। আপনি কি ভোট দিতে পেরেছেন? কেমন ভোট হয়েছে? সুষ্ঠুভাবে ভোট হয়েছে, কোনো কোনো গন্ডগোল সৃষ্টি হয়নি, আমরা আরামসেই ভোট দিছি। আচ্ছা, আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলবো। আপনি কি ভোট দিতে পেরেছেন? ভোটের পরিবেশটা কেমন ছিল একটু বলবেন আমাদের? ভালো, খুব ভালো ভোট দিছি, সকাল থেকে আমি এখানে আছি, কোনো অসুবিধা নাই, ভালোভাবে ভোট দিছি। কেমন ছিল, আপনি কি মনে করেন? ভোটের পরিবেশ অত্যন্ত ভালো এবং শান্তিপ্রিয় ছিল এবং সকাল 8টা থেকে 4টা পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মানুষ ভোট দিয়েছে। ভোটের উপস্থিতি কিছুটা কম আমরা দেখতে পেয়েছি, কেন? এটা আসলে বিএনপি সেভাবে স্বতঃস্ফূর্তভাবে আসেনি, তাদের সাইডটা একটু অফ ছিল। আর দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে আমাদের আসলে ভোটটা আরেকটু প্রাণবন্ত হওয়া উচিত, আমাদের প্রচারণার দিক। ধন্যবাদ আপনাকে। জুয়েল, শুনছিলেন যে এখানকার বিভিন্ন মানুষ যারা ভোটের সঙ্গে জড়িত ছিল, ভোট দিয়েছে, তারা বিভিন্ন তাদের মতামত দিচ্ছিলেন। জুয়েল। সৌরভ হাবিব, আপনাকে ধন্যবাদ। সৌরভ হাবিব এবং পরিতোষ অধিকারী এবং শুভ্র মেহেদি, 3 জনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে না, দ্বিতীয় পর্বে আমাদের আরো 3 জন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা আলোচনা করছি উপজেলায় ভোট বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এই পর্বে আরো 3 সহকর্মী যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে মাজেদ মাসুদ, পঞ্চগড় থেকে লুৎফর রহমান এবং সুনামগঞ্জ থেকে আমিনুল ইসলাম। 3 জনকে স্বাগত। শুরুতেই পঞ্চগড় থেকে লুৎফর রহমান, আপনার কাছে জেনে নিই আসলে কেমন হলো ভোট। জুয়েল, আপনি জানেন পঞ্চগড়ের 5টি উপজেলাতেই প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিকেল 4টার পর থেকেই ভোট গণনা শুরু হয় এবং 286টি কেন্দ্রে জেলার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা সংবাদ এখনো পাইনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ভোট কেন্দ্রে ছিল না, একেবারেই ছিল না, এবং যেটি লাইনে দাঁড়িয়ে ভোটের যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। এই নির্বাচনে মোট 60 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং আমরা দেখেছি তার মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন 17 জন প্রার্থী। তারা কিন্তু অধিকাংশই হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী। তো দেখা যাচ্ছে যে অনেকে বলছিলেন, আমরা ভোটারদের সাথে কথা বলছিলাম এবং সাধারণ মানুষের সাথে কথা বলছি, যে তারা যেটি বলছিলেন যে অজানা একটা আতঙ্ক কাজ করেছে তাদের মধ্যে, এই জন্য ভোটাররা ভোট কেন্দ্রে আসেনি। দ্বিতীয়ত আরেক আওয়ামী লীগের নেতারা বলছিলেন যে এখানে রেলমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং রেলপথ মন্ত্রী তিনিও এইখানে ভোট দিয়েছেন এবং তিনিও যেটি বলছিলেন যে এখানে বিএনপি ভোটে না আসাতে কিন্তু ভোটারদের যে উপস্থিতি সেটা কমে গেছে। তবে আমরা এই মুহূর্তে ভোট গণনা চলছে অনেক কেন্দ্রে, কিছু কিছু কেন্দ্রে ভোটের পরিমাণ কম হওয়াতে আমরা কিন্তু ফলাফল পেতে শুরু করছি। আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি হলো করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন। এই কেন্দ্রে 2800-এরও বেশি ভোট ছিল, তার মধ্যে 131টি ভোট কাস্ট হয়েছে এবং ফলাফলে দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছেন। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ খবর। পরবর্তী খবরগুলো, আপডেটগুলো আমরা ডিবিসি দর্শকদের জন্য। লুৎফর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাজেদ মাসুদ, আসলে পঞ্চগড়ে যে একটি কেন্দ্রের যে অবস্থা, 2800 ভোটের মধ্যে মাত্র 131টি ভোট পড়েছে এবং তার মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ের পথে আছে। আপনাদের যেখানে আপনি হাতীবান্ধা SS মডেল হাই স্কুল কেন্দ্রে আছেন, সেখানকার ফলাফল কি হয়ে গেছে? পেছনে কাউকে দেখছি না, দু একজন লোক ছাড়া।
জুয়েল, আসলে এই কেন্দ্রটির ফলাফল গণনা চলছে, এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি। ভোট গণনা চলছে কক্ষের ভিতরে এবং দরজা লাগানো আছে। একটু বলে রাখি জুয়েল, পঞ্চগড়ের মতো কিন্তু লালমনিরহাটের পরিস্থিতিও একই রকম। আজ সকালবেলা আমি লালমনিরহাট সদর উপজেলার প্রায় 30টি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। সেখানে দেখেছি অনেকগুলো ভোট কক্ষ রয়েছে যেখানে বেলা 3টা পর্যন্ত একটি ভোটও কিন্তু পড়েনি। অন্যদিকে আমরা হাতীবান্ধা উপজেলা এই মুহূর্তে রয়েছি। এখানে ভোটার উপস্থিতি বেশ ভালো ছিল, তবে কিছুটা ভিন্ন পরিস্থিতি হলো কালীগঞ্জ উপজেলায়। এই উপজেলায় রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এই উপজেলায় আমরা প্রায় বেশ কয়েকটি সেন্টার ঘুরে দেখেছি। এই সেন্টারগুলোতে বাইরে ভোটার উপস্থিতি একেবারে ছিল না, তবে প্রিজাইডিং কর্মকর্তারা বলছিলেন 90, 95 এবং 97% ভোট পর্যন্ত কাস্ট হয়েছে। তো আসলে সব মিলিয়েই কিন্তু আজকের এই ভোট কোথাও একেবারে উপস্থিতি নেই, আবার কোথাও দেখা গেছে কিছু ভোটারের উপস্থিতি আছে। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় বিএনপির নেতাকর্মী সমর্থকরা ভোট দিতে না আসার কারণে কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা যদি আপনাকে বলি, জেলার 295টি ভোট কেন্দ্রে কোথাও কিন্তু তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সংবাদ আমরা পাইনি। তবে জাল ভোট দেওয়ার অভিযোগে কালীগঞ্জ উপজেলা থেকে একজন ইউপি সদস্য আবু হানিফ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি থেকে একজন ভোটারকে জাল ভোট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দু একটা জায়গায় প্রিজাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে এমন খবর আমরা পেয়েছি। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সংবাদ আমরা পাইনি। বর্তমানে ভোট গণনা চলছে, হয়তো 5টার পরপরই আমরা ফলাফলটাও জানতে পারবো, তখন হয়তো দর্শকদের জানাতে পারবো। জুয়েল। মাজিদ মাসুদ, ধন্যবাদ আপনাকে। আমিনুল ইসলাম, সুনামগঞ্জের পরিস্থিতি কি একই রকম? যেরকম পঞ্চগড় এবং লালমনিরহাটের খবর দেখলাম যে সকাল থেকে 3টা পর্যন্ত তেমন কোনো ভোটার সংখ্যা ছিল না, 2-1টি কেন্দ্র বা 2-1টি উপজেলা ছাড়া। সুনামগঞ্জের কি অবস্থা আসলে? জুয়েল, আসলে সুনামগঞ্জে আপনি জানেন যে হাওড় জনপদ, এখানে দুর্গম যাতায়াতের ব্যবস্থার কারণে অনেক এলাকায় আসলে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর জন্য আগে থেকে তোড়জোড় শুরু হয়ে যায়। এখানে প্রচার প্রচারণা যেভাবে চলছিল আসলে প্রথম ধাপের নির্বাচন, যেটি পঞ্চম উপজেলা নির্বাচনের, সেভাবে আশানুরূপ আমরা কিন্তু প্রার্থীরা যে আশা করেছিলেন সেভাবে কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এর মধ্যে আমি আপনাকে একটি খবর জানিয়ে দিতে চাই, যেটি হচ্ছে যে সুনামগঞ্জে সারা দেশের মতোই ছড়িয়ে ছিটিয়ে ছোটখাটো বিশৃঙ্খলার ঘটনা আমরা পেয়েছি। এর মধ্যে সুনামগঞ্জের 3টি উপজেলায় সর্বমোট 6টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এবং এখানে সাল্লা উপজেলায় 3টি এবং সুনামগঞ্জ সদর উপজেলায় 2টি এবং আরো একটি হচ্ছে যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। এখানে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে ফাঁকা গুলি করতে হয়েছে। তাছাড়া সুনামগঞ্জের সাল্লা উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে এখানে একজন দপ্তরিকে আটক করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন আসলে এখানে 541টি কেন্দ্র ছিল, তার মধ্যে 6টিতে যেহেতু ছোটখাটো দুর্ঘটনার খবর আমরা পেয়েছি, এর বাকি অন্যান্য কেন্দ্রগুলোতে কিন্তু অনেকটাই স্বাভাবিক ছিল পরিস্থিতি। তবে ভোটারদের উপস্থিতি অনেকটা কম থাকায় আসলে নির্বাচনী আমেজ কিন্তু ততটা আসলে উৎসব মুখর ছিল না। এই মুহূর্তে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং নির্বাচনের যে ভোট গণনা চলছে, আশা করি যে আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন শেষ করতে পেরেছি। ইতিমধ্যে আমরা যে ফলাফলগুলো জানিয়ে দেওয়া হবে, পরবর্তীতে নির্বাচনী সহিংসতা না ঘটলে আসলে আমরা মনে করি যে নির্বাচনটি আসলে শান্তিপূর্ণ। জুয়েল, জি, আমি বলবেন যে আসলে সারা দেশের মধ্যে 18টি কেন্দ্রে ভোট বন্ধ আছে, তার মধ্যে আপনার সুনামগঞ্জে 5টি কথা বলেছেন আপনি। এই আসলে সংঘর্ষটা কাদের মধ্যে হয়েছে? আমরা যেটুকু জানি যে বিএনপি তো এবার নির্বাচনে আসেনি, কিছু বিদ্রোহী প্রার্থী ছিল। এই সংঘর্ষ বা সংঘাতটুকু কি নিজেদের মধ্যে হলো? আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাদের মধ্যে কি? জুয়েল, যেটি বলছিলেন যে নির্বাচনে আসলে সুনামগঞ্জে কিন্তু 6টি উপজেলা, 6টি ভোট কেন্দ্র, এর মধ্যে হচ্ছে 3টি উপজেলা। এর মধ্যে যেহেতু বিএনপি নির্বাচনে আসেনি, তাহলে এখানে আসলে মূলত সংঘর্ষের যে ঘটনাগুলো ঘটেছে এটি হচ্ছে যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন, যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে ছিলেন, তাদের মধ্যে, তাদের কর্মী সমর্থকদের মধ্যে আসলে এই ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে, যেগুলো আসলে প্রশাসনকে কাটিয়ে উঠতে কিছুটা বেগ পেতে হলেও এখন মোটামুটি পরিস্থিতি শান্ত রয়েছে। জুয়েল। আমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিনুল ইসলাম সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন। মাজিদ মাসুদ, আপনাকে ধন্যবাদ, আপনি যোগ দিয়েছিলেন হাতীবান্ধা থেকে, লালমনিরহাট থেকে এবং পঞ্চগড় থেকে যোগ দিয়েছিলেন। উৎফর রহমান, 3জনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। বিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।
বেশি দিয়ে খুশি ছড়াতেই বাংলালিংক দিচ্ছে 2 GB ইন্টারনেট মাত্র 42 টাকায়। দুষ্টু মিষ্টি রিফ্রেশিং সাথে অরেঞ্জ আর লেমন ফ্লেভারে এলো তোমার প্রিয় ট্যাঙ্গো। দুষ্টু মিষ্টির সাথে ট্যাঙ্গো, চুমুকেই অন্তর। ব্রাভো মেটাল ডোর 8টি সুপার লক নিয়ে সময়ের অন্যতম সেরা মেটাল ডোর, সম্পূর্ণ মেটাল বডি ও ফিনিশ, মডার্ন লুকস এন্ড টেক্সচার, যা ভাঙা অসম্ভব। ব্রাভো মেটাল ডোর, ভিআইপি সিকিউরিটি। বলুন। 5 তারিখ রাতের বেলা বারান্দায় বসে যখনই আমি ড্রিঙ্কসে চাপান দিব, ঠিক তখনই দেখি একটা লোক দৌড়ে যাচ্ছে রাস্তা দিয়ে। দেখেন তো এই লোকটা কিনা। মিলন হি ইজ লাইং। ড্রিঙ্কস আবার চাবাই কিভাবে? অর্ডার অর্ডার, অবজেকশন ওভাররুল। কিন্তু ড্রিঙ্কস চাবাই কিভাবে? ড্রিঙ্কস চাবাই কিভাবে? মিলন ড্রিঙ্কও চাবায় এভাবে। জীবনে তো কত কিছুই খেলেন, ড্রিঙ্কস এর সাথে নাটা জেলির অসম মিক্স। ড্রিঙ্কো এমন এক ড্রিঙ্কস যা চাবানো যায়। ড্রিঙ্কো চাবান পানীয়। দাদি গল্প শুনবো। ফ্লুর সময় কোনো গল্প না দাদি। শোনা, ফ্লু হয়ে যাবে। ওকে দাদি, এই শিল্ড আমাকে সুরক্ষা দেবে ফ্লুর জীবাণু থেকে। এটা তোমাকে সুরক্ষা দেবে? ফ্লুর জীবাণুরা ছড়াতে পারে স্পর্শ থেকে। এজন্য লাইফবয় সিলভার শিল্ড ফর্মুলা, এটা গোসলে দেয় ফ্লুর জীবাণু থেকে শক্তিশালী সুরক্ষা। লাইফবয়। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণ। তারুণ্যের শক্তির উপরে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি নির্ভর করছেন, আর এটা কিন্তু নির্বাচনী ম্যানিফেস্টো তো ছিল। তরুণদের ক্ষেত্রে একটা আশাবাদী বিষয় হচ্ছে যে তরুণরা ইচ্ছা করলে কিন্তু অনেক প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারেন। আমার এক একটা বাক্য, এক একটা সংলাপ বটে। মৌলবাদী উপাদান নিয়ে শিক্ষা থেকে নিয়ে আমরা খুব বেশি দূর অগ্রসর হতে পারবো না। এখানে কিন্তু রাজনীতির কারণে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। পলিটিশিয়ানস আর দি মাস্টার্স অফ দি স্টেট, সেটা থাকলো কিনা বা ভবিষ্যতে থাকবে কিনা। গণমাধ্যম কর্মীদের জন্য এটা একটা বিরাট শঙ্কার বিষয় হয়ে থাকলো। নিবেদক আইপে। যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোয় বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে তাদের স্বাগত। মাননীয় প্রধানমন্ত্রী একটি রেডিক্যাল ফোর্স তার রাষ্ট্রীয় পরিকল্পনা সরকার পরিচালনার ক্ষেত্রে গ্রহণ করেছেন। দুর্নীতি দমন কমিশন যখন যে কোনো বিষয়ে একটা পদক্ষেপ নেয়, ওনারা দুই ধরনের কাজ করেন। একটাকে বলা হয় ওনারা তদন্ত, আরটাকে বলেন অনুসন্ধান। সরকার যে দৃষ্টিতে বিএনপিকে দেখে, শুধু দোষ চাপায় দেওয়ার যে চেষ্টাটা, সেটাকে আমি বলি অর্ধসত্য। দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এখনো লড়াই করে যাচ্ছি সেই ৭১-এর লড়াইটা। একটা দলের মধ্যে বিভিন্ন রকমের ত্রুটি হওয়াটা খুবই স্বাভাবিক। সেই দল কিভাবে দেশের মানুষের গণতন্ত্র রক্ষা করবে, দুরভিসন্ধি এবং চতুরতার সরকার ইতিহাসে খুব বেশি আসে না, আসবে কিনা আমি জানি না। বিএনপি কখন কোন মুডে কথা বলে, কোন দিকে তাদের গতিবিধি, এইটা বিএনপি নিজেই বুঝতে পারে না। মানে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। শাহ সিমেন্ট, জন্ম সৃষ্টির লক্ষ্যে।